সারা দাও মাতা, সারা দাও, সারা দাও। আর তখনই স্বর্ণাপরী একটা জাদুই তরবারি মেঘ রাক্ষসের দিকে ছুঁড়ে মারে, আর সেই তরবারি মেঘ রাক্ষসের বুক চিরে বেরিয়ে যায়। আহ 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 ধ্যাত্তেরি, কিছুই ভালো লাগছে না। আজ দুদিন হলো আমার প্রাণের বান্ধবী নাগিনীর সাথে দেখাই হচ্ছে না। একটু পরিলোক থেকে বের হতে চাইলেই মা বাবা বাধা দেয়। আজ আমি কারো বাধাই শুনবো না। আজ তো আমি আমার প্রাণের বান্ধবী নাগিনীর সাথে দেখা করবই করব। একথা বলেই পরিলোকের রাজকুমারী স্বর্ণপরী আয়নার সামন থেকে উঠে দরজার দিকে পা বাড়াতে থাকে। ঠিক তখনই পেছন থেকে তার মা নিকিতা পরী ডেকে ওঠে। মা স্বর্ণাপরী, এভাবে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? মা, আমার বান্ধবীর সাথে দেখা করতে বনে যাচ্ছি। তুমি দয়া করে আজ আমাকে বাধা দিও না। আমি যে ওর সাথে দেখা না করে কথা না বলে থাকতে পারি না। স্বর্ণাপরীর এমন অসহায় কণ্ঠ শুনে নিকিতা পরী মন গলে যায়। আচ্ছা বেশ, যা তবে তবে সাবধানে থাকবি আর তাড়াতাড়ি ফিরে আসবি। তুই তো জানিস রে মা, আমাদের পরিদের শত্রুর কোনো অভাব নেই। হ্যাঁ মা, সব জানি, আর আমি তাড়াতাড়ি ফিরে আসব। তুমি কোনো চিন্তা করো না। মায়ের অনুমতি পেয়ে স্বর্ণাপরী খুশি মনে পরিলোক থেকে বেরিয়ে বনে চলে আসে, আর হন্যে হয়ে তার বান্ধবী নাগিনকে খুঁজতে থাকে। নাগিন বান্ধবী, কোথায় তুই? আমার কাছে আয়, আমি এসেছি। মল্লিকা নাগিন। অন্যদিকে মল্লিকা নাগিন গুহার মধ্যে থেকে স্বর্ণাপরীর ডাক শুনতে পায়। আমার বান্ধবী, আমার বান্ধবী এসেছে। খুশিতে মল্লিকা নাগিন গুহা থেকে বেরিয়ে আসে, আর স্বর্ণাপরীর কণ্ঠ অনুসরণ করে স্বর্ণাপরীর সামনে চলে আসে। মল্লিকা, বান্ধবী আমার। স্বর্ণাপরী। দুজন দুজনকে দেখে খুশিতে জড়িয়ে ধরে আর গাল গল্প করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। বান্ধবী, এবার যে আমাকে চলে যেতে হবে, তুই সাবধানে থাকিস। আমি কাল আবার আসবো, আর তোর সাথে অনেক গল্প করব। ঠিক আছে স্বর্ণাপরী, আমি অপেক্ষায় থাকবো। মল্লিকা নাগিনের কাছ থেকে বিদায় নিয়ে স্বর্ণাপরী পরিলোকে চলে যায়, আর নাগিনও গুহায় ফিরে আসে। ঠিক তখনই মল্লিকা নাগিনের মা গৌরী নাগিন তার সামনে এসে দাঁড়ায় আর বলে, মা মল্লিকা, কোথায় গিয়েছিলি তুই? আসলে মা, আমার বান্ধবী এসেছিল, তার সাথে দেখা করতে গিয়েছিলাম। তোর বান্ধবী মানে ওই পরী? তোকে কতবার বলেছি ওই পরীর সাথে মিশবি না। ওই পরীর নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে, নয়তো আমাদের মতো বিষধর প্রাণীর সাথে বন্ধুত্ব করতো না। না মা, তুমি ভুল ভাবছো। স্বর্ণাপরীর কোনো খারাপ উদ্দেশ্য নেই, ও খুবই ভালো। মা মল্লিকা, কাউকে এত বিশ্বাস করতে নেই। তুই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। তোর কিছু হলে আমি যে বাঁচবো না। আমার কিছুই হবে না মা, তুমি চিন্তা করো না তো। মল্লিকা নাগিন গৌরী নাগিনকে সান্ত্বনা দিতে থাকে। অন্যদিকে মেঘ রাক্ষস জ্বলন্ত অগ্নিশিখার সামনে বসে আকুতি করতে থাকে আর বলতে থাকে, দেখা দাও, দেখা দাও রাক্ষস মাতা, দেখা দাও, দেখা দাও, দেখা দাও রাক্ষস মাতা, দেখা দাও, দেখা দাও তোমার এই অধম রাক্ষসকে। সারা দাও মাতা, সারা দাও, সারা দাও। মেঘ রাক্ষসের আহ্বানে রাক্ষস মাথার ডোনা আগুনের কুণ্ডলীর মধ্য দিয়ে মেঘ রাক্ষসের সামনে উপস্থিত হয়। মেঘ রাক্ষস, বল বল, কি চাই তোর? কেন তুই এই সাধনায় বসে আমাকে স্মরণ করলি? বল, কি চাই তোর? রাক্ষস মাতা, আমি পরিলোক দখল করতে চাই, কিন্তু পরিলোকের রাজাও অনেক শক্তিশালী। আমি বহুবার পরিলোকের রাজাকে মারার চেষ্টা করেছিলাম, কিন্তু সফল হতে পারিনি। তুমি আমাকে একটা উপায় বলে দাও ওই রাজাকে মারার। একটা মাত্র উপায় আছে রাজাকে মারার, আর সেটা হলো নাগিনের লেজের নির্যাসিত বিষ। নাগিনের বিষ রাজাকে পান করাতে পারলেই রাজা মরে যাবে। মাতা,
আমি কোথায় পাবো সেই নাগিনের দেখা, যে নাগিনের মুখে নয় লেজে বিষ? যে নাগিনের লেজ কাটা, সেই নাগিনের পুরো শরীর হলুদ, ওই নাগিনের দেখা তুই বনে পাবি। পরিলোক তো আমি দখল করবই করব, কেউ আমাকে আটকাতে পারবে না। মল্লিকা নাগিন, চল আজ আমরা লুকোচুরি খেলবো। লুকোচুরি? কিন্তু কে কার চোখ বাঁধবে? আমি তোর চোখ বাঁধবো আর তুই আমাকে ধরার চেষ্টা করবি। উফ, যা মজা হবে না, ভাবতেই কেমন আনন্দ আনন্দ লাগছে। দাঁড়া, এক্ষুনি চোখ বেঁধে দিচ্ছি। স্বর্ণাপরি জাদু করে কাপড়ের টুকরো প্রকট করে আর মল্লিকা নাগিনের চোখ বেঁধে দেয়। এরপর ওরা লুকোচুরি খেলতে থাকে। পারে না, আমাকে ধরতে পারে না। কি মজা, আমাকে ধরতে পারে না। না, এখানে থাকলে মল্লিকা আমাকে যে কোনো সময় ধরে ফেলবে। এর চেয়ে ভালো আমি একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ি, তখন আরো ভারী মজা হবে। যেই কথা সেই কাজ, স্বর্ণাপরি একটা বড় মোটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। স্বর্ণাপরি, স্বর্ণাপরি, সারা দে স্বর্ণাপরি, স্বর্ণাপরি, সারা দে। ঠিক তখনই ওখানে মেঘ রাক্ষস প্রকট হয়। এ আমি কি দেখছি? মল্লিকা নাগিনীর সাথে রাজকুমারী স্বর্ণাপরীর বন্ধুত্ব। বাহ 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 বাহ! এই স্বর্ণাপরী তো আমার কাজ এক ধাপ কমিয়ে দিয়েছে। এখন এক ঢিলে দুই পাখি মারবো। মেঘ রাক্ষস চুপি চুপি মল্লিকা নাগিনের লেজের কাছে আসে আর জাদু করে একটা রামদা নিয়ে আসে আর এক কোপে মল্লিকার দেহ থেকে লেজটা আলাদা করে দেয়। আহ! 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 মল্লিকা নাগিন চিৎকার দেওয়ার সাথে সাথেই মেঘ রাক্ষস লেজ নিয়ে অদৃশ্য হয়ে যায়। আর এদিকে স্বর্ণপরী গাছের আড়াল থেকে বলে, মল্লিকার চিৎকার, ওর আবার কি হলো দেখি তো গিয়ে। স্বর্ণাপরী মল্লিকা নাগিনের কাছে আসে আর লেজের কাছে পড়ে থাকা রামদা হাতে তুলে নিয়ে কাঁদতে থাকে। হে হে, এসব কি করে হলো মল্লিকা? তখনই মল্লিকা নাগিন তার চোখের কাপড় সরিয়ে ফেলে আর স্বর্ণাপরীকে এই অবস্থায় দেখে বলে, বিশ্বাসঘাতিনী, ছলনাময়ী, তুই আমার লেজ কেটে ফেললি। তোকে তোকে আমি। মল্লিকা, তুই আমাকে ভুল বুঝছিস, আমি এই কাজ করিনি, বিশ্বাস কর মল্লিকা। আমার মা ঠিকই বলতো, তুই খারাপ, তোর উদ্দেশ্য খারাপ জন্য আজ আমাকে জীবন দিতে হচ্ছে। আহ! মা, আমি আর পারছি না, আমি আর পারছি না। মল্লিকা নাগিনের এই চিৎকার তার মা গৌরী নাগিনের কান পর্যন্ত পৌঁছায় আর তৎক্ষণাৎ গৌরী নাগিন সেখানে উপস্থিত হয়। মা মল্লিকা, এসব কি করে হলো? কে করলো তোর এই অবস্থা? বল মা, এত বড় তোর ক্ষতি কে করলো? পরি, পরি মা। মল্লিকা নাগিন তার মায়ের কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মা মল্লিকা, মল্লিকা! বিশ্বাসঘাতিনী, তুই আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিলি। ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। তুই আমার মেয়ের লেজ কেটেছিস, এবার আমি তোর ডানা কেটে নিব, ডানা কেটে নিব। গৌরী নাগিন জাদু করে জাদুই রশি দিয়ে স্বর্ণাপরীকে বাঁধে আর স্বর্ণাপরীর হাতে থাকা রামদাটা জাদু করে তার হাতে নিয়ে আসে। মাসি, আমার কথাটা শোনো, আমি মল্লিকার কোনো ক্ষতি করিনি, আমার ডানা কেটো না মাসি, কেটো না। গৌরী নাগিন স্বর্ণাপরীর কোনো কথা না শুনে সামনের দিকে এগোতে থাকে। না না, থেমে যাও মাসি, থেমে যাও। না মাসি, থেমে যাও, দয়া করো মাসি, আমার উপর দয়া করো। স্বর্ণাপরী এভাবে আকুতি মিনতি করতে থাকে। গৌরী নাগিন স্বর্ণাপরীর কাছে এসে রামদাটা তুলে যেই কোপ দিতে ধরে, ঠিক তখনই সেখানে প্রকৃতি দেবী দৃশ্যমান হয়। দাঁড়া গৌরী,
তা জেনে না দেখে অন্যায় করতে যাচ্ছিস। তোর মেয়ের লেজ স্বর্ণাপরী নয়, বরং মেঘ রাক্ষস কেটে ফেলেছে। এই দেখ তার প্রমাণ। প্রকৃতি দেবী একটা আয়না প্রকট করে, আর সেই আয়নার সাহায্যে গৌরী নাগিন মেঘ রাক্ষসের সব ছল ছাতুরি দেখতে পায়। তার মানে ওই মেঘ রাক্ষস ছাড়বো না আমি ওকে। আমার বান্ধবীর লেজ কেটে আমার বাবাকে মারার পরিকল্পনা করেছে। আমি এর প্রতিশোধ নিব। মাসি, আমাকে বাঁধন থেকে মুক্ত করো। গৌরী নাগিন স্বর্ণাপরীকে জাদুর মাধ্যমে মুক্ত করে। প্রকৃতি দেবী, দয়া করে বলুন, ওই শয়তান মেঘ রাক্ষস কোথায় আছে? মেঘ রাক্ষস এখন বনের উত্তর দিকে আছে। এবার আমি আসি, তোদের কোনো সাহায্য লাগলে আমাকে স্মরণ করিস। বলেই প্রকৃতি দেবী অদৃশ্য হয়ে যায়। গৌরী নাগিন আর স্বর্ণাপরী রেগে ফেটে পড়ে। মেঘ রাক্ষস, তোর আজ শেষ দিন। স্বর্ণামা, চল আমার সাথে ওই শয়তানকে শাস্তি দিতে। এই বলে গৌরী নাগিন আর স্বর্ণাপরী হাত ধরে একসাথে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে মেঘ রাক্ষস নাগিনের লেজ কাঁধে নিয়ে বলে, বাবা, কি ভারী লেজ রে বাবা, কাঁধে নিয়ে উঠতেই পারছি না। তবে আজ কি যে আনন্দ লাগছে। আমার স্বপ্ন পূরণ হবে, রাজা মরবে আর আমি রাজ্য দখল করব। তখনই ওর সামনে স্বর্ণাপরী আর গৌরী নাগিন দৃশ্যমান হয়। তোর স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। তুই আমার বাবাকে মারার আগে আমাদের দুজনের হাতে মরবি। আমি নয়, তোরা মরবি, তোরা। বলেই মেঘ রাক্ষস স্বর্ণপরী আর গৌরী নাগিনের দিকে তরবারি ছুঁড়ে মারে। স্বর্ণামা, আক্রমণ কর। স্বর্ণাপরী আর গৌরী নাগিন পাল্টা আক্রমণ করে। মেঘ রাক্ষস দুজনের যৌথ আক্রমণে পিছুপা হয়। আর তখনই স্বর্ণাপরী একটা জাদুই তরবারি মেঘ রাক্ষসের দিকে ছুঁড়ে মারে, আর সেই তরবারি মেঘ রাক্ষসের বুক চিরে বেরিয়ে যায়। আহ, আহ, আহ। মেঘ রাক্ষস মাটিতে লুটিয়ে পড়ে সেখানেই মৃত্যুবরণ করে। স্বর্ণাপরী আর গৌরী নাগিন দুজন দুজনকে জড়িয়ে ধরে। আমাকে ক্ষমা করে দে রে মা, আমি তোকে ভুল বুঝে কষ্ট দিয়েছি। এমনটা বলো না মাসিমা, আসলে তুমি তো সত্যিটা জানতে না, তাই এবার আমাকে যে পরিলোকে ফিরে যেতে হবে মাসিমা। আমি আসি, তুমি সাবধানে থেকো। স্বর্ণাপরী গৌরী নাগিনের কাছে বিদায় নিয়ে পরিলোকে ফিরে যায় আর আগের মতোই দিন কাটাতে থাকে। এদিকে মেয়ের শোক কাটিয়ে গৌরী নাগিনও তার আপন মনে দিন কাটাতে থাকে। এই দুই কালপিট বোন তাহলে আমার সাথে শত্রুতা করেছে। ছাড়বো না আমি। আমার বিষে বশ করে ওদের আমি হত্যা করব। কোথায় রে আমার অক্টোদানব? তোর মালিক তোকে ডাকছে, চলে আয় আমার কাছে, চলে আয় অক্টোদানব, চলে আয় আমার কাছে। হুকুম করুন মালকিন, বলুন কি জন্য আমাকে ডেকেছেন। আপনার সেবার জন্য এই অক্টোদানব সর্বদা প্রস্তুত। নীল নদের তলদেশে এক জল রাজ্য ছিল। সেই জল রাজ্যে মুক্তমালা আর ঝিনুকমালা নামে দুই জলপরি বোন বসবাস করত। দুই বোনের মধ্যে ছিল বেজায় ভাব। দিদি, ও দিদি, কি করছিস তুই? উফ, যখনই তোর কাছে আসি তখনই দেখি তুই কিছু না কিছু করতে থাকিস। চল না দিদি, একটু আশপাশটা ঘুরে আসি। এই সময়ে বুঝি কেউ ঘুরতে যায়? তুই একটু সবুর কর না বাপু, ফুলের মালাটা গাঁথা শেষ করি। মুক্তমালার এই কথা শুনে ঝিনুকমালা মুক্তমালার হাত ধরে টানতে থাকে আর বলতে থাকে, চল না দিদি, চল না। আচ্ছা বাবা, তোকে নিয়ে আর পারি না, চল ঘুরে আসি। মুক্তমালা ফুলের মালা গাঁথা বন্ধ করে তার বোন ঝিনুকমালার সাথে ঘুরতে বেরিয়ে যায়। দুই বোন জলরাজ্যের তলদেশে ঘুরতে ঘুরতে বেশ কিছুটা দূর চলে যায়। উফ, কি মজা লাগছে না দিদি? ওই দেখ,
কি সুন্দর সুন্দর রং বেরঙের ঝিনুক, আহা! এই কথা বলে ঝিনুকমালা কিছু ঝিনুক কুড়োতে থাকে। ঠিক তখনই মুক্তমালা একটা উঁচু পাহাড়ের ওপর একটা বড় গোলাপি ডিম দেখতে পায়। বোন, এই দেখ। এই বোন, দেখ দেখ, ওই যে পাথরের ওপর কিসের যেন একটা বড় গোলাপি রঙের ডিম। চল চল, ডিমটা একটু কাছে গিয়ে দেখি। তাই তো দিদি, চল চল। দুই জলপরি বোন যখন ওই গোলাপি ডিমের কাছে এগুতে থাকে, ঠিক তখনই সেই ডিমের কাছে একটা বড় মাছ আসে। আর মাছটা ডিমটাকে শুকতে থাকে। শুকতে শুকতে হঠাৎ করে পাথর থেকে সেই ডিমটাকে ফেলে দেয়, আর ডিমটা তখনই ভেঙে যায়। আরে আরে, মাছটা ডিমটাকে ভেঙে দিল। এই মাছ, যা যা, চলে যা। এ কথা বলে মুক্তমালা হাতে পাথর তুলে নিয়ে মাছটির দিকে ছুঁড়ে মারে। মাছ পাথরের আঘাত পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর দুই বোন ডিমের কাছে যায়। ঝিনুকমালা ডিমের অংশ হাতে তুলে নেয়। আহারে, কার যে এত সুন্দর ডিমটা ছিল! ওই মাছটা বড্ড দুষ্টু, ডিমটাকে কিভাবে ভেঙে দিল? ফেল, ভাঙা খোলস ফেলে দে। চল চল, এবার আমরা আমাদের রাজ্যে ফিরে যাই। এমনিতেও অনেক সময় পেরিয়ে গেছে, কিছুক্ষণ পর আবার সন্ধ্যা নেমে আসবে। মুক্তমালার কথা শুনে ঝিনুকমালা সেই গোলাপি ভাঙা ডিমের খোলসটা ফেলে দেয়। এরপর দুই বোন সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরেই ওই জলরাজ্যে থাকা বিষ নাগিন তার হাতে কিছু খাবার নিয়ে সেই গোলাপি ডিমের কাছে আসতে থাকে। যাক, আমার এক সপ্তাহের খাবারের জোগাড় করে ফেলেছি। আমাকে আর এই এক সপ্তাহ খাবারের জন্য ছোটাছুটি করতে হবে না। এবার নিশ্চিন্তে আমি আমার ডিমে তা দিতে পারবো। এ কথা বলতে বলতে বিষ নাগিন যেমনি সেই গোলাপি ডিমের কাছে আসে, অমনি বিষ নাগিন আটকে উঠে বলে, এ কি, আমার ডিম ভাঙা অবস্থায় পড়ে আছে কেন? কে ভেঙেছে আমার ডিম? কার এত বড় সাহস? ছাড়বো না তাকে। জাদুর আয়না, আমার জাদুর আয়না, প্রকট হও। বিষ নাগিনের আহ্বানে তখনই তার সামনে একটা জাদুর আয়না প্রকট হয়। জাদুর আয়না, তোমার মালিক তোমাকে হুকুম করছে। তুমি তার চেহারা দেখিয়ে দাও। যারা আমার ডিমে সর্বশেষ হাত দিয়েছে, আমিও দেখতে চাই কার এমন দুঃসাহস এই বিষ নাগিনের সাথে শত্রুতা করে। গিলি গিলি পা পা, শত্রুর চেহারা দেখা। এ কথা বলার সাথে সাথে জাদুর আয়নায় ঝিনুকমালা এবং মুক্তমালার চেহারা ভেসে ওঠে। নাগিন দুই বোনের চেহারা দেখে ভীষণ রেগে ফেটে পড়ে আর বলে ওঠে, এই দুই কালপিট বোন তাহলে আমার সাথে শত্রুতা করেছে। ছাড়বো না, ছাড়বো না আমি। আমার বিষে বশ করে ওদের আমি হত্যা করব, হত্যা করব। কোথায় রে আমার অক্টোদানব? তোর মালিক তোকে ডাকছে, চলে আয় আমার কাছে, চলে আয় অক্টোদানব, চলে আয় আমার কাছে। হুকুম করুন মালকিন, বলুন কি জন্য আমাকে ডেকেছেন? আপনার সেবার জন্য এই অক্টোদানব সর্বদা প্রস্তুত। অক্টোদানব, তুই এক্ষুনি মুক্তমালা আর ঝিনুকমালা নামে ওই দুই বোন জলপরীকে আমার কাছে জ্যান্ত ধরে নিয়ে আয়। ওরা আমার ডিম ভেঙেছে। যা, এক্ষুনি যা। ঠিক আছে মালকিন, আপনি যা বলবেন আমি তাই করব। আমি যাচ্ছি, ওই দুই জলপরীকে ধরতে যাচ্ছি। এ কথা বলে বিষ নাগিনের সামনে থেকে অক্টোদানব গায়েব হয়ে যায়। অন্যদিকে সেই দুই জলপরি বোন তাদের জল রাজ্যে ফিরে নিজেদের বিছানায় বসে গল্প করতে থাকে। দিদি, কাল কিন্তু আমরা আরো দূরে ঘুরতে যাব, তুই কিন্তু না করতে পারবি না, ঠিক আছে? উফ বোন, প্রতিদিন তোর এই ঘুরতে যাওয়ার নেশা কবে বাদ দিবি বলতো?
আমি ভাবছি অন্য কথা, ওই গোলাপি ডিমের কথা। মুক্তমালা যেমনি গোলাপি ডিমের কথা বলে ওঠে, ঠিক সেই মুহূর্তে তাদের দুজনার সামনে অক্টদানব প্রকট হয়। খুঁজে পেয়েছি, তোদের দুজনকে আমি খুঁজে পেয়েছি। হঠাৎ করে অক্টদানবকে দেখে দুই জলপরি বোন ভীষণ ভয় পেয়ে যায় আর ভয়ে জড়সড় হয়ে বলে, কে কে তুই? কে চাস এখানে? কে কে তুই? আমি হলাম অক্টদানব। তোদের দুজনকে বন্দি করে নিয়ে যাব বিষ নাগিনের কাছে। বিষ নাগিন? কি বলছিস তুই? আমরা বিষ নাগিনের কোনো ক্ষতি করিনি, কেন তুই আমাদের বন্দি করবি? এই অক্টদানব একমাত্র বিষ নাগিনের প্রশ্নের উত্তর দেয়। তোদের কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। আমার হাতে বন্দি হওয়ার জন্য তৈরি হ তোরা। তবে তুই আমাদের হাতে ভস্য হওয়ার জন্য তৈরি হ অক্টদানব। এ কথা বলে মুক্তমালা আর ঝিনুকমালা তাদের হাতে জাদু মন্ত্রের বলে শক্তিশালী অস্ত্র নিয়ে আসে আর সেই অস্ত্র অক্টদানবের দিকে ছুঁড়ে মারে। অক্টদানব তার হাতে থাকা অস্ত্র দিয়ে সেই অস্ত্রগুলোকে প্রতিহত করতে থাকে। মূর্খ দুই জলপরি, আমাকে তোরা কিছুতেই মারতে পারবি না। এবার তবে বন্দি হ আমার হাতে। এ কথা বলে অক্টদানব দুই জলপরি বোন মুক্তমালা আর ঝিনুকমালাকে জাদুই খাঁচায় বন্দি করে ফেলে। ছেড়ে দে, ছেড়ে দে, ভালো হবে না বলছি, ছেড়ে দে। ছাড়বো তো, তবে আমার মালকিনের কাছে গিয়ে। এ কথা বলে অক্টদানব খাঁচার শিকল ধরে টেনে নিয়ে যেতে থাকে। মালকিন, আমি আপনার হুকুম পালন করেছি। এই যে বন্দি করে এনেছি আপনার শত্রুদের। এবার আমি চলি মালকিন। বিষ নাগিন, আমরা কি দোষ করেছি? কেন আমাদের বন্দি করার হুকুম দিয়েছো? কেন? চুপ কর। কেন বন্দি করেছি তুই জানিস না? এখন না জানার ভান করছিস? আমার ডিম কেন ভেঙেছিস? ওই যে ডিমের খোলস এখনো পড়ে আছে। বিশ্বাস করো, জল দেবীর দিব্যি খেয়ে বলছি, ওই ডিম আমরা ভাঙিনি। ওই ডিম একটা মাছ ভেঙেছে। মিথ্যাবাদী জলপরি, আমার জাদুর আয়না কি তবে ভুল দেখিয়েছে? আমিও জল দেবীর দিব্যি খেয়ে বলছি, আমার ডিম ভাঙার কারণে তোদের আমি বন্দি করব। এ কথা বলে বিষ নাগিন যেমনি তার মুখ দিয়ে দুই জলপরি বোনের দিকে বিষ ছুটতে প্রস্তুত হয়, ঠিক তখনই সেখানে জল দেবী প্রকট হয়। বিষ নাগিন, দাঁড়াও। এ কি জলপরি দেবী? আপনি আপনি কেন আমার প্রতিশোধের মাঝে বাধা হয়ে দাঁড়ানোর জন্য এসেছেন? আমি তো আপনাকে আহ্বান করিনি। আমার কোনো জলপরীকে তুই বিনা কারণে শাস্তি দিবি তা তো হবে না। আমি থাকতে এই জলরাজ্যে বিনা দোষে কেউ কাউকে মারতে পারবে না। তোর ডিম কে ভেঙেছে সেই সত্যি কি তুই আদৌ জানিস? কে আবার? ওই দুই জলপরি। আমি আমার জাদুর আয়নায় দেখেছি, সর্বশেষ ওরাই আমার ডিমের কাছে ছিল। ভুল দেখেছিস, এবার আমার জাদুর আয়নায় দেখ। জলদেবী এ কথা বলার সাথে সাথে একটা জাদুর আয়না সেখানে প্রকট হয় আর সেই জাদুর আয়নায় বিষ নাগিন তার ডিম ভাঙার আসল ঘটনা দেখাতে থাকে।
তাহলে এই দুই জলপরি বোন আসল দোষী নয়? তুই তোর ডিমের কাছে কে সর্বশেষ এসেছিল সেটা দেখেছিস, কিন্তু পুরো ঘটনা তো দেখিসনি। বুঝতে পারলি তো এবার? তুই বিনা অপরাধে এদের শাস্তি দিচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ছেড়ে দিচ্ছি এক্ষুনি এদেরকে, ছেড়ে দিচ্ছি। বিষনাগিন মুক্তমালা ও ঝিনুকমালাকে খাঁচা থেকে মুক্ত করে আর তাদের সামনে হাত জোর করে ক্ষমা চেয়ে বলে, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমার ভুল হয়েছে। আমি সত্যি ঘটনা না জেনে তোমাদের কষ্ট দিয়েছি। তুমি আমাদের কাছে ক্ষমা চেয়েছো, এতেই আমরা সন্তুষ্ট। এবার তাহলে আমরা চলি। এ কথা বলে দুই জলপরি বোন মুক্তমালা ও ঝিনুকমালা সেখান থেকে চলে যায়। তারপর তারা আগের মতো আবারও মহা আনন্দে দিন কাটাতে থাকে। বন্ধুরা, তোমাদের কি আমাদের চ্যানেলের কার্টুনগুলো দেখতে খুব ভালো লাগে? তাহলে দেরি কিসের? এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু আমাদের এই গল্পের কোন পার্টটি তোমাদের কাছে সবথেকে বেশি মজাদার লেগেছে। বাই বাই।